জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় হত্যার নির্দেশ সহ 5টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী মামুন। শেখ হাসিনা ও কামালের সাক্ষ্য গ্রহণ শুরু 4 আগস্ট। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়। শেখ হাসিনার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশনা সহ 5টি অভিযোগ আনা হয়েছে। তার সঙ্গে আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। অভিযোগ থেকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আইন অনুযায়ী 21 দিন পর শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী গ্রহণ শুরু হবে। এদিকে ট্রাইব্যুনাল 2A আবু সাইদ হত্যা মামলার পলাতক 26 আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, কি অভিযোগ গঠন করা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে জানাবেন। 24 জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়ে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই দুইজনের বিরুদ্ধে একই সঙ্গে এই মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, তিনি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রাজসাক্ষী হবেন এবং তিনি এই ঘটনায় তার দোষ স্বীকার করে নিয়েছেন, আদালতের কাছে তার দায় স্বীকার করে নিয়েছেন এই মানবতা বিরোধী অপরাধের। এ কারণে তিনি এই মামলায় এখন আসামি হিসাবে আর গণ্য হবেন না, তিনি সাক্ষী হিসাবে গণ্য হবেন। তবে তিনি তার নিরাপত্তার কারণে আদালত বলেছেন যে তিনি কারাগারেই থাকবেন। এবং শেখ হাসিনার বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে একটি অভিযোগ আনা হয়েছে তিনি গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে উস্কানি দিয়েছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আন্দোলনে দমন করার জন্য এবং গুলি চালানো, তাদের হত্যার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আরেকটি অভিযোগ আনা হয়েছে রংপুরের আবু সাইদ হত্যার নির্দেশদাতা হিসাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং চানখারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছে সেই অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আনা হয়েছে, যেটি হচ্ছে যে তিনি এই আন্দোলন দমন করার ক্ষেত্রে সাভারের আশুলিয়া যে 6 জনকে পুড়িয়ে মারা হয়েছে সেই অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী রয়েছেন, তিনি এখন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তিনি শেখ হাসিনার পক্ষে তার যে আদালতের ভূমিকা সেটি তিনি তুলে ধরবেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই মামলায় পলাতক রয়েছেন এবং এই মামলার পরবর্তীতে 3 আগস্ট হচ্ছে সূচনা বক্তব্য শুরু হবে এবং 4 আগস্ট থেকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং এই মামলার যিনি আসামি ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, তিনি এই মামলায় সাক্ষী দিবেন এবং এই পুরো জুলাই আগস্টের যে ঘটনা সেই ঘটনাগুলো তিনি আদালতের সামনে তুলে ধরবেন এবং তার যে ভূমিকা ছিল সেটিও তিনি তুলে ধরবেন এবং কি প্রেক্ষিতে তিনি দায়িত্ব পালন করেছেন, তাকে কি নির্দেশনা তৎকালীন সরকারের থেকে দেওয়া হয়েছে সে বিষয়গুলো নিয়ে মূলত এই সাবেক আইজিপি কথা বলবেন। এখন শেখ হাসিনার পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রয়েছেন তিনি কথা বলছেন, আমরা সরাসরি তার কাছে চলে যেতে চাই। জাজেসগণ এই কথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ্য শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। অতএব এইটাই আমি মনে করি না যে কোনো ভুল কিছু হয়েছে, সঠিকভাবেই হয়েছে। অবশ্যই না, অবশ্যই আইনি লড়াই একটা লাস্ট যুক্তিতর্ক পর্যন্ত আইনি লড়াই থাকে। যেহেতু একজন আসামি দোষ স্বীকার করেছে, তাহলে এই ঘটনাগুলি ঘটেছে এটাই কি বলা যায় এখন? না, সেটা বলা যায় না। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না।
আচ্ছা, এটা যে অব্যাহতির আবেদনটা যে নাকচ হলো, সেটার পরবর্তীতে আপনি কি করতে চান? একটু মানে আমরা লাইভে আছি তো। আমি এই আদেশের এগেইনস্টে আমি এখনো কোনো জাজমেন্ট হাতে পাই নাই, অর্ডারটা পাই নাই, অর্ডার হাতে পাই নাই। আর অর্ডার হাতে পাওয়ার পরে কি করব কি না করব সেটা পরে বিবেচনা, এই মুহূর্তে আমি বলতে পারবো না। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। নোমান, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি শেখ হাসিনার পক্ষে যে তার আইনি যুক্তি তুলে ধরেছেন সে বিষয়গুলো তিনি গণমাধ্যমে বলছিলেন। এই মামলার পরবর্তী কার্যক্রম 3রা আগস্ট সেদিন সূচনা বক্তব্য এবং 4ঠা আগস্ট থেকে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী গ্রহণ শুরু হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ছিল অবস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা নিয়ে আরও জানাচ্ছিলেন, ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। সকাল থেকে ফেনীতে আবারও শুরু হয়েছে বৃষ্টি, এতে নদীর পানি কমলেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 6 উপজেলায় প্লাবিত 1.5 শতাধিক গ্রাম। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনীর ছাগলনাইয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নোমান, আমরা সকাল 7টা থেকেই জানাচ্ছিলাম দর্শকদের আমাদের ফেনীর ফুলগাজী এবং পরশুরামের পরিস্থিতি। বেলা যতই বাড়ছে বন্যার যে পরিস্থিতি এবং লোকালে যে পানি ঢোকার যে প্রবণতা সেটি বাড়ছে। বেলা বাড়ার সাথে সাথেই দাগনভূঞা এবং ফেনীতে সদর এবং ছাগলনাইয়া কিন্তু পানি যে প্রবেশ করা সেটি প্রবণতা বাড়ছে। আমরা এখন আছি পুরাতন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটি ফেনীর ছাগলনাইয়া সড়ক। এই সড়কে দেখতেই পাচ্ছেন সড়কের উপর দিয়ে যে পানি যাচ্ছে এবং পানির যে স্রোত সেটি কিন্তু প্রবল স্রোত, যার ফলশ্রুতিতে কিন্তু যান চলাচলেও কিন্তু বিঘ্ন করছে। এখানকার মানুষ কিন্তু ট্রাক্টর এবং ট্রলি এবং বিভিন্ন উপায়ে কিন্তু চলাচল করছে। সব মিলিয়ে ফেনীর ফুলগাজীর এবং পরশুরামের যে নদীগুলো রয়েছে, মুহুরী, কহু এবং সিলিমিয়া নদী, সেই নদীর পানি কমলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু এই অন্যান্য যে গ্রামগুলো রয়েছে এবং সেই গ্রামগুলো কিন্তু ক্রমাগত পানি বাড়ছে, যার ফলশ্রুতিতে জনপদ কিন্তু প্লাবিত হচ্ছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে এই পর্যন্ত ফেনীতে প্রায় 100টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং মুহুরী, কহু এবং সিলিমিয়া নদীর যে নদী রক্ষা বাঁধ রয়েছে 122 কিলোমিটার, সেই 122 কিলোমিটার বাঁধে কিন্তু 21টি জায়গায় ভেঙেছে, যার ফলশ্রুতিতে নদীর পানি কমছে, তবে জনপদে পানি ঢুকছে এবং মানুষের যে ভোগান্তি সেটি বাড়ছে। সব মিলিয়ে জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা 139টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে। যে আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে 40টি আশ্রয় কেন্দ্রে 8,000-এর মতো বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন, বন্যার যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলার জন্য মাঠে 100-এর বেশি স্বেচ্ছাসেবক কাজ করছে এবং আরো 2,000-এর মতো স্বেচ্ছাসেবক রয়েছে এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য 17 লাখ টাকার মতো বরাদ্দ কিন্তু তারা নিয়েছেন। সব মিলিয়ে বন্যার যে পরিস্থিতি সেটি কিছুটা বাড়ছে এবং ছাগলনাইয়া সদর সহ দাগনভূঞার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তো এই ছিল ফেনীর ছাগলনাইয়া থেকে আমাদের কাছে বন্যা পরিস্থিতির খবর সর্বশেষ। ফেনীর বৃষ্টির খবর জানাচ্ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাব ও সাগরের লঘু চাপের কারণে রাজশাহী বিভাগ সহ দেশের দক্ষিণাঞ্চলে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানায় রাজশাহী বিভাগে বৃষ্টি চলমান থাকলেও রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রভাব তুলনামূলক কম থাকবে। এছাড়া ঢাকায় বিকেলের পর বৃষ্টি কমে আসবে। এদিকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কায় সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকার, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ থেকে বৃষ্টিপাতটা কমে যেতে পারে, তবে খুলনা এবং রাজশাহী বিভাগে কিছুটা বৃষ্টি থাকতে পারে তারপরও। এবং এই যে বৃষ্টিপাত কমে যাবে, তাই সেই বৃষ্টিপাতটা হয়তো আগামী 1 দিন বা 2 দিন এই বৃষ্টিপাত কম থাকতে পারে এবং তারপর আবার 13 তারিখ থেকে আবার বৃষ্টিপাতটা কিছু আবার বাড়তে পারে। মার্কিন শুল্কারোপ ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দলের বিস্তৃত আলোচনা হয়েছে। প্রথম দিনের বৈঠকে শুল্ক ও বাণিজ্য সহ বেশ কিছু ইস্যুতে দুই দেশ একমত হয়েছে বলে জানা গেছে। আলোচনায় বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বাংলাদেশ। স্থানীয় সময় বুধবার সকাল 11টায় শুরু হয়ে বৈঠক চলে সন্ধ্যা পর্যন্ত। তবে আলোচনার প্রক্রিয়া এখনও চলমান, তাই এই বিষয়ে এখনই চূড়ান্তভাবে কিছু বলতে রাজি নয় ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য ঘাটতি নিরসনে সন্তোষজনক অগ্রগতি না হলে আগামী 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে কার্যকর হবে বর্ধিত শুল্ক। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এছাড়া বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রেন্ডন লিঞ্চ। উভয় পক্ষের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায়। দ্রুততম সময়ের মধ্যে সব দলকে ঐকমত্যে এনে জুলাই সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। রাজনৈতিক দলগুলো সহযোগিতা অব্যাহত রাখলে দ্রুতই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় 11 দিনের আলোচনার শুরুতে এসব কথা বলেন তিনি। অধ্যাপক রিয়াজ আরও বলেন, ইতিমধ্যে অনেক বিষয় ঐকমত্য হয়েছে। আজকের বিষয়গুলো নিয়েও আগে আলোচনা হয়েছে, সব দলের অবস্থান জানা গেছে। আলোচনা করে বিষয়গুলো নিষ্পত্তি করার চেষ্টা করবে কমিশন। আজকের আলোচ্য সূচিতে আছে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণার মতো ইস্যুগুলো। আমরা আলোচনায় বেশ কিছু ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছেছি, অনেক ক্ষেত্রে কাছাকাছিও আসছি। প্রাথমিক পর্যায়ে যে 2 মাসের আলোচনা হয়েছিল মার্চ থেকে মে মাসে, সেখানেও অনেক বিষয় ঐকমত্য হয়েছে, যেগুলো আমাদেরকে কাজে অগ্রসর করার ক্ষেত্রে, অর্থাৎ একটি জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আমাদের অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। কিন্তু পাশাপাশি সেটা হচ্ছে অনেক বিষয়ে একমত হওয়ার পাশাপাশি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠা করা। কারণ আমাদের সকলের, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের সকলেরই লক্ষ্য এবং উদ্দেশ্য এক, এবং সেগুলো অর্জন করার চেষ্টা করাটাই হচ্ছে আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা। পিআর পদ্ধতি, জুলাই সনদ সহ 7 দফা দাবি পূরণ হলে যে কোনো সময়ে জামাত নির্বাচনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বৃহস্পতিবার সকালে 19 জুলাইয়ের সমাবেশ নিয়ে ডিএমপি কমিশনের সাথে বৈঠক করে জামাত ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল। পরে দলের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ আয়োজনে কাজ করছে দল, যেখানে কয়েক লাখ নেতাকর্মী উপস্থিত থাকবে। বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে সমাবেশে দাওয়াত দেওয়ার কথাও জানান অ্যাডভোকেট জুবায়ের। সমাবেশে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে ডিএমপি। আমরা আগেও বলেছি, যখন দেবেন তখন আমরা প্রস্তুত, কিন্তু এই শর্তগুলোকে পূরণ করার জন্য আমরা সরকারকে এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। এই দাবি তো শুধু আমাদের নয়, অন্যান্য দাবি, যে দাবিগুলো আমরা দিয়েছি, বিচারের বিষয়টি, তারপরে সংস্কারের বিষয়, লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি, তারপরে আমরা এর সাথে বলেছি যে প্রবাসী প্রায় 1,10,00,000-এর মতো ভোটার আছেন, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া সহ এই সমস্ত শর্তগুলো যাতে পূরণ হয়, জুলাই সনদ সহ আর কি। তো এগুলো যদি সরকার করে ফেলেন তাহলে যখন দেবেন আমরা প্রস্তুত থাকবো, কোনো অসুবিধা নেই। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ বেলা 2টায়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে প্রকাশ করা হবে ফলাফল। এবার কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফল প্রকাশ করা হবে না। সচিবালয় এসএসসি ও সমমানের পরীক্ষা 2025-এর ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনায় শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেছেন, পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের কম সময়ের মধ্যে কোনো বাহুল্য ছাড়াই ফলাফল প্রকাশ করা হচ্ছে। জানান, অনাড়ম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। গত 10 এপ্রিল এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, লিখিত পরীক্ষা শেষ হয় গত 13ই মে। এবার 11টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 19 লাখের বেশি। ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য আগামী 11 থেকে 17 জুলাই পর্যন্ত সময়ও নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।